তবে এই দেশে বেশিরভাগ সময় অতিরিক্ত তেল ব্যবহার করে রাজনৈতিক দলের নেতারা। মাঝে মাঝে মনে হয় এরা এত বেশি তেল মারেন বিধায় তেলের দাম বৃদ্ধি পাচ্ছে। আমাদের দেশনায়ক লন্ডনে থেকে ভিডিও কলে একবার মানুষকে বলেছিল মত প্রকাশের স্বাধীনতা সবার আছে। তোর ছোট ভাই স্নিগ্ধ বেশ কয়েকদিন আগে চ্যানেল আইয়ের এক ইন্টারভিউতে বলছিল, আমি কখনো কোনো রাজনৈতিক দলের সাথে জড়াবো না, কারণ আমার ব্যক্তিগত জীবন আছে। আমাদের দেশের ঘেরাও উপদেষ্টা ইশরাক ভাই নাকি টাঙ্গাইল জেলার সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদ খানের বড় মেয়েকে বিয়ে করছেন। অভিনয়ের জন্য নারী সেরা হলেও মার খাওয়ার জন্য কিন্তু ভিপি নূর আর হিরো আলম সেরা। শুনেন তেলের দাম আধ্যাত্মিক বৃদ্ধি পেয়েছে, তাহলে কি আপনারা অবাক হবেন? জানি আপনারা অবাক হবেন, কিন্তু আমি অবাক হব না, কারণ আমি জানি আমাদের দেশে হুদাই অতিরিক্ত তেল মেরে তেলের দাম বাড়িয়ে দেওয়ার মতো মানুষের অভাব নাই। তবে এই দেশে বেশিরভাগ সময় অতিরিক্ত তেল ব্যবহার করে রাজনৈতিক দলের নেতারা। মাঝে মাঝে মনে হয় এরা এত বেশি তেল মারেন বিধায় তেলের দাম বৃদ্ধি পাচ্ছে। আমাদের দেশের সুনামধন্য নেতা মির্জা আব্বাস সাহেব বলছে, তারেক রহমানের জন্ম না হলে দেশ থেকে কখনো স্বৈরাচার মুক্ত হতো না। কেউ মানুক আর না মানুক, আমি মির্জা আব্বাস সাহেবের সাথে একমত। কেননা আমাদের দেশনায়ক তারেক রহমানের জন্ম হয়েছিল বিধায় লন্ডন থেকে গত 17 বছর ধরে ইমোতে নেতৃত্ব দিয়ে স্বৈরাচার মুক্ত করতে পারছে। তা না হলে কারো পক্ষে এত বছর লন্ডনে থেকে ইমোতে নেতৃত্ব দেওয়া সম্ভব ছিল না। তবে এখন তো আমাদের দেশের জনগণ ও ছাত্র সমাজ মাথা থাপড়াতে থাপড়াতে বলতে পারে, আমি কি তার মধ্যে ডর ভয় ফেলে দিয়ে আন্দোলন করছিলাম? ইমোতে আন্দোলন করলেই তো ভালো হতো। আবার আমার প্রিয় নেতা আমির খসরু সাহেব বলছে, তারেক রহমান প্রধানমন্ত্রী হলে দেশে কোনো গরিব থাকবে না। আমারও সেটাই মনে হয়, তিনি প্রধানমন্ত্রী হলে দেশে কোনো গরিব থাকবে না। গরিবরা অজ্ঞা পেয়ে ওপারে চলে যাবে, আর নয়তো জীবন বাঁচাতে বিদেশে গিয়ে কামকাজ করে খাবে। সালাউদ্দিন ভাই বলতেছিল, তারেক রহমান দেশকে লন্ডন বানানোর স্বপ্ন দেখছেন। যে মানুষটা আজ থেকে 17 বছর ধরে লন্ডনে বসবাস করে আসছেন, এখন দেশে আসার একটা সুযোগ আছে, তারপরও দেশে আসতেছেন না, তাহলে বোঝাই যায় তিনি দেশকে আসলে লন্ডন বানানোর চেষ্টা করছেন। আমার তো মনে হয় তিনি দেশকে লন্ডন বানানো না পর্যন্ত তিনি দেশে ফিরবেন না। তবে আপনারা জানলে আরো অবাক হবেন, যাদেরও কলঙ্ক আছে, কিন্তু আমাদের দেশনায়কের কিন্তু কোনো কলঙ্ক নাই। এখন বলতে পারেন আমি হয়তো অতিরিক্ত চাপা মারছি। না রে ভাই, আমি আসলে চাপা মারি নাই। এই কথাগুলো আমাদের দেশের নেতারাই দেশনায়কের জন্মদিনে ট্রিট হিসেবে দিয়েছেন। আমাদের বন্ধু বান্ধবরা আমাদের জন্মদিনে সবচেয়ে বাজে পিক দিয়ে উইশ করে মজা নেয়, তেমনি দেশনায়কের কর্মীরা তার জন্মদিনে 60 বছর পূর্ণ হওয়ায় তাকে তরুণ বলে উইশ করে মজা নিচ্ছে। কখনো চাঁদের চেয়ে সেরা বলে আইরনি করছে। এরা তো দেখি আমাদের বন্ধু বান্ধবের চেয়েও জাউরা লোক। এভাবেই তেল মারতে মারতে দেশে তেলের দাম 200 টাকা কেজিতে গিয়ে ঠেকেছে। এভাবে চলতে থাকলে সামনে 400 টাকা কেজিতেও পৌঁছাতে পারে। এইসব কথা বলার দিক থেকে যে এরাই এগিয়ে আছে, বিষয়টা এমন না। আমাদের দেশের আরেক ইমানদার লোককে দেখলাম বলতেছে, এই যে দেশে ভূমিকম্প হচ্ছে, তবুও সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না। আমরা যদি ক্ষমতায় আসতে পারি, তাহলে এমন পদক্ষেপ নেওয়া হবে যে দেশের মানুষের জানমালের কোনো ক্ষয়ক্ষতি হবে না। এইটা কোনো কথা? আপনারাই বলেন। কেউ দেশ লন্ডন বানাবে, কেউ এমন ব্যবস্থা নিবে যে কোনোদিন কোনো ধরনের ক্ষয়ক্ষতি হবে না। আমাদের দেশের নেতারা এত পরিশ্রম করছে শুধুমাত্র দেশের মানুষের উপকার করার জন্য আর দেশের উন্নয়নের জন্য, কিন্তু শুধুমাত্র উন্নয়নটাই হচ্ছে না। যেহেতু দেশে উন্নয়ন হচ্ছে না, সেহেতু আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটার সাবস্ক্রাইব বাটনে চাপ দিয়ে চ্যানেলটার উন্নয়ন করে দিতে পারেন। তবে দেশের নেতাদের কাছে অনুরোধ থাকবে, এভাবে অযথা তেল মেরে তেলের দাম বৃদ্ধি করবেন না। তেলের দাম বাড়ালে আমাদের অসুবিধা হয়, আর দেশের মানুষের অসুবিধা হলে আপনারা ভোট পাবেন না। মানে ভাইজানদের মুখে একটা, কিন্তু ভিতরে আরেকটা। আসলে যে যাই বলুক না কেন, আপনাকে যদি কেউ ট্রল করে আর আপনার যদি খারাপ না লাগে, তাহলে তো আপনি বাংলাদেশিদের কাতারেই পড়েন না। যেখানে বাংলাদেশ ফুটবল দলের কোচ হাভিয়ার কাবরেরাই নিজের সমালোচনা সহ্য করতে পারেন না, সেখানে আপনারা তো অনেক বড় রাজনীতিবিদ, আপনারা সহ্য করতে পারবেন? এটা বিশ্বাস করাই তো বিলাসিতা। এবছরের 12ই নভেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলীয় সমাবেশের ভার্চুয়ালি বক্তব্যে বলেন, বর্তমান পরিস্থিতিতে গণভোটের চাইতে আলুর ন্যায্য মূল্য পাওয়া অনেক বেশি গুরুত্বপূর্ণ। শাহিন মাহমুদ গত 15ই নভেম্বর তার ভেরিফাইড ফেসবুক আইডিতে তারেক রহমানকে উদ্দেশ্য করে পোস্ট দেন। পোস্টে তিনি লিখেছেন, 88 কোটি টাকা দিয়ে বুলেট প্রুফ গাড়ি না কিনে ওই টাকা কৃষকদের দিলে পেঁয়াজ আলুর দামের ন্যায্য দাম পেত। এজন্যই তার বিরুদ্ধে মামলা করা হয়। যদিও এই মামলা খারিজ করে দিয়েছেন ঢাকার সাইবার ট্রাইব্যুনাল। তারপরও এমন মামলার আবেদন আদালত পর্যন্ত যাওয়া মানেই তো লজ্জার। কারণ তিনিই বলছিল, আমি মিম উপভোগ করি, যেখানে একটা পোস্টের কারণে যদি আবার মামলা হয়ে যায়, তাহলে বিষয়টা কেমন চুদলিংপং হয়ে গেল না? তবে আপনারা একটা বিষয় খেয়াল করেছেন কিনা জানি না, কিন্তু খেয়াল করেছি, বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী আমাদের দেশনায়ক দেশের সবকিছুর খোঁজ খবর রাখেন। গুরুত্বপূর্ণ সব বিষয় নিয়ে পোস্ট দেন, লাইভ করেন। 22 বছর পর বাংলাদেশ ভারতের বিপক্ষে জেতার পরও পোস্ট দিয়েছেন। নিজের জন্মদিনের দিনেও বিশাল রচনা লিখেছেন। আবার এর আগে মাওলানা ভাসানীকে নিয়েও একটা পোস্ট তিনি করেছেন, কিন্তু সেই দিনই হাসু আপাকে রায় দেওয়া হলো, সেটা নিয়ে তিনি কোনো পোস্ট করেন নাই। এমনকি আফসোস লীগের সকল কার্যক্রম যেদিন বাংলাদেশে নিষিদ্ধ হলো, সেদিনও সেটা নিয়ে কোনো পোস্ট তিনি করেন নাই। এসব জিনিস তিনি এমনভাবে এড়িয়ে গেলেন যেন দেশে কিছুই হয় নাই। তবে আমার মনে হয় তিনি
বিদেশে থাকলেও তিনি যেই ইন্টারনেট ব্যবহার করেন সেটা খুবই দুর্বল, কারণ তিনি তো 1000 টাকা খরচ করে আর স্টারলিংক ইউজ করবেন না, তাই হয়তো কম টাকায় নেট ইউজ করেন আর এইসব বিষয়ের খবর তার কাছে সঠিকভাবে পৌঁছায় না। আর এমন একটা সময় পৌঁছায় সেই সময় এসব বিষয়ের ইস্যু থাকে না দেশে, তাই আর তিনি কোনো পোস্টও করেন না। ইস্যু ছাড়া পোস্ট করলে আবার বাংলাদেশের মানুষের কাছে শুনতে হবে, দাদা আপনার নেট স্লো নাকি। এসব শোনার চেয়ে পোস্ট না করে এড়িয়ে চলে যাওয়াই ভালো না? আমার মনে হয় এক হিসেবে তিনি এসব এড়িয়ে গিয়ে ভালোই মহৎ কাজ করেছেন। এজন্য তাকে বাংলাদেশের মহান ব্যক্তি ও রাজনীতিবিদ হিসেবে একটা অ্যাওয়ার্ড তুলে দেওয়া হোক। তাছাড়া বিদেশ থেকে বসে বসে এভাবে ফ্রিল্যান্স রাজনীতি করাটাও তো কম কিছু না। তিনি চাইলে এটার জন্য একটা অ্যাওয়ার্ড পেতে পারেন। তবে একটা কথা না বললেই নয়, দেশ নায়ককে নিয়ে তো আমরাও একটু প্রশংসামূলক মিমস করে ফেললাম, আপনারা আবার আদালত পর্যন্ত নিয়ে চাইয়েন না, আমার আবার ভয় করে। কেউ একজন বলছিল নেতারা জনগণের পায়ে ধরবে একদিন, আর নির্বাচনে নেতায় বিজয়ী হলে জনগণ নেতার পা ধরবে 5 বছরে প্রতিদিন। তারই ছোট্ট একটা ডেমো দেখিয়েছে আমাদের দেশের নির্বাচন প্রেমী নেতা নির্বাচন ফখরুল আলমগীর সাহেব। আপনারা নির্বাচন ফখরুল সাহেবের রিসেন্ট ঘটনা তো দেখেছেন তাই না? এক লোক সহজ সরল আর হাসি মুখে নির্বাচন ফখরুল সাহেবের কাছে এসে বলছিল, আমাকে চিনতে পারছেন স্যার? নির্বাচন ফখরুল সাহেব তাকে এমন ধমক দিছে, সেই লোক ধমক খাওয়ার পর যেই লজ্জা ভরা মুখ নিয়ে পেছনে চেপেছে সেটা দেখে প্রতিটা মানুষেরই হৃদয় কেঁপেছে। তবে এই লোকটির জানা উচিত ছিল বড় বড় নেতারা এখন ক্ষমতা, ভোট আর দলের অহংকারে আর কাউকে চিনতে পারেন না। নিজের দলের লোকদেরও এখন তারা চিনতে পারেন না। এই ঘটনা নিয়েই দেশবাসী করছে নানা ধরনের সমালোচনা। কেউ বলছে যেই মানুষের ট্যাক্সের পয়সায় ওনাদের ক্ষমতা চলে, যেই মানুষের জীবন নিয়ে ওনাদের রাজনীতি চলে, সেই মানুষদের তারা মানুষই মনে করে না। আবার কেউ বলছে দল ক্ষমতায় যাওয়ার আগেই মানুষের থেকে বয়কটের ডাক পাচ্ছে। 5 বছর ক্ষমতায় থাকলে তো তাদের বিরুদ্ধে এরপরে কলা গাছ দাঁড়ালেও মানুষ সেই কলা গাছকেই ভোট দিবে। দেখেন ভাই, নির্বাচন ফখরুল সাহেবের রেগে যাওয়া নিয়ে এতটা সমালোচনা করার কিছু নাই। তার বয়স হয়েছে, তার মধ্যে সরকারের কাছে সারা দিন বকবক করেও একটা নির্বাচন ঠিক সময় পাচ্ছে না। তার মধ্যে যদি কেউ এসে বলে আমাকে চিনতে পারছেন, তাহলে মেজাজ খারাপ হবে না? আর ফখরুল সাহেবের এভাবে খেপে গিয়ে বাড়তে যাওয়ার তো এটাই প্রথম না, এর আগেও তিনি এমন কাজ করেছেন। উনি হচ্ছেন আমাদের দেশের অলরাউন্ডার সাকিব আল হাসানের বুড়া ভার্সন। এটা মেনে নিলেই সব সমাধান। তাছাড়া আপনি একবার বুকে হাত রেখে বলেন তো, একজন মুরব্বী ও বয়স্ক অসুস্থ মানুষ, আবার একটা দলের মহাসচিব, কত বড় একজন মানুষ, সেই মানুষের কাছে যদি কোনো ছোট লেভেলের মানুষ এসে হেসে হেসে কথা বলতে চায়, আপনার রাগ উঠবে না? আমি মনে প্রাণে বিশ্বাস করি এই মুহূর্তে আপনিও রাগ করবেন। আসলে বড় বড় নেতাদের দূর থেকেই দেখা উচিত, কাছে গিয়ে এভাবে বিরক্ত করা উচিত না। হাজার হলেও তারা আমাদের দেশের নেতা, তার মধ্যে সবচেয়ে প্রবীণ নেতা। এজন্য তাদের জন্য স্লোগান হতে পারে আমার ভাই তোমার ভাই, দূর থেকেই দেখে যায়। তবে মির্জা ফখরুল সাহেবের মেজাজ এখন যতটা চড়া থাকে, এজন্য তার গলায় একটা প্ল্যাকার্ড ঝুলিয়ে দিলে ভালো হবে। সেই প্ল্যাকার্ডে লেখা থাকবে নিচু লোকেরা দূর থেকে সাপোর্ট করুন। মেজাজ কিন্তু খারাপ আছে। ধমক দেওয়ার এই ভিডিও শেয়ার করে আবার পদ হারিয়েছেন এক ছাত্রদল নেতা, তাকে সুন্দর করে বহিষ্কার করা হয়েছে। আমার তো মনে হয় যারা মুরব্বীর এই ধরনের ভিডিও করছে আর যারা নেটে ছেড়ে দিছে, তাদেরকে দেশ থেকে বহিষ্কার করা উচিত। কেননা তারা এসব না ছাড়লে কেউ শেয়ার করতো না, কেউ জানতেও পারত না যে আমাদের প্রবীণ নেতা মানুষকে চটকাতে চায়। এজন্য আমার বন্ধু ভণ্ড মাহি বলতেছে, ছাত্র দলের নেতার জানা উচিত ছিল যে বড়দের কোনো ভুল নাই। সর্বমিত্র চাকমা তো কয়দিন আগেই একটা ভিডিওতে ক্লিয়ার করে দিয়েছে যে আমাদের দেশের বৃদ্ধরা কখনো ভুল হতেই পারে না, তারা যা করবে সেটাই সঠিক, তারা চুরি করলেও সেটা সঠিক। এটা মেনে নিতে পারলেই আপনি রাজনীতিতে টিকবেন, না হলে টিকবেন না। তবে আমাদের ছাত্র দলের আদুবন মানসুরা সর্বমিত্র চাকমার সমালোচনা করে একটি কবিতা লিখেছেন। এখন তিনি তার দলের নেতার ব্যবহার নিয়ে কি লিখবেন? মুগ্ধর ছোট ভাই স্নিগ্ধ বেশ কয়েকদিন আগে চ্যানেল আইয়ের এক ইন্টারভিউতে বলছিল, আমি কখনো কোনো রাজনৈতিক দলের সাথে জড়াবো না, কারণ আমার ব্যক্তিগত জীবন আছে। আমি বিশ্বাস করি যে আমি রাজনীতির জন্য না। সেই স্নিগ্ধই এখন আবার বলছে, আপনাদের মনে রাখতে হবে আমি এখন বিএনপিতে সদস্য পদ গ্রহণ করেছি। এখানেই দাড়ি, এখানে ফুল স্টপ। ভাই যেন দিন শেষে মানুষের আবেগের উপরে একদম হিসু করে দিল। পানি লাগবে পানি। মুগ্ধর এই ডায়লগটাকে তিনি এখন বানিয়ে ফেলেছে রাজনীতি লাগবে রাজনীতি।
অথচ তিনি বলছিল আমি রাজনীতির জন্য না, তাহলে এখন তার ব্যক্তিগত জীবন কোথায় গেল? দেশবাসী এতদিন দেখেছে বউ ব্যবসায়ী, বাবা ব্যবসায়ী ও প্রাক্তন ব্যবসায়ী, তবে দেশবাসী এই প্রথম দেখতে পেল ভাই ব্যবসায়ী। ভাইয়ের কল্যাণে আরেক ভাই এখন হয়ে গেল রাজনীতিবিদ। হয়তো মুগ্ধ ভাই ওপার থেকে দেখছেন, হাসছেন আর বলছেন এজন্যই কি আমি শহীদ হয়েছিলাম। তবে মুগ্ধর ভাই স্নিগ্ধই শুধু মানুষের আবেগের উপরে হিসু করে দেয়নি। এভাবে কয়েক বছর আগে আমাদের দেশসেরা অলরাউন্ডার ক্রিকেটার সাকিব আল হাসানও মানুষের আবেগের উপরে হিসু করে দিয়ে রাজনীতিতে যোগ দিয়ে এমপি হয়েছিল। তিনি একসময় খেলোয়াড় থাকা অবস্থায় ফেসবুকে পোস্ট করে দেশবাসীকে কনফার্ম করেছিল তিনি কখনো রাজনীতিতে যোগ দেবেন না। দিন শেষে দেখা গেল তিনি তার নিজের কথার গুষ্টি মেরে দিয়ে আওয়ামী লীগের রাজনীতিতে যোগ দিলেন। তার সাথে সাথে আমাদের দেশের অভিমান ইকবাল খান ওরফে নাটকের গুরু একসময় ফেসবুকে পোস্ট করে বলছিল তিনিও কখনো রাজনীতিতে আসবেন না, কিন্তু দিন শেষে দেখা গেল আওয়ামী লীগ পতনের পর থেকে তিনি রাজনীতি ঘেঁষা মানুষ হয়ে গেছেন। কখনো কখনো বিএনপির সমাবেশে যাচ্ছেন, আবার কখনো বিএনপির নেতাদের দিয়ে ঘেরাও কর্মসূচি পালন করছেন। যদিও এত কিছু করার পরও বিএনপি থেকে তিনি এবছর কোনো নমিনেশন পাননি। আশা করছি সামনের দিনগুলোতে তিনি আরো ঘেঁষাঘেঁষি করে রাজনীতিতে যোগদান করবেন, কারণ পূর্বেই যারাই এমন রাজনীতি না আসার বাণী দিয়েছেন তারাই কয়েক বছরের মধ্যে রাজনীতিতে নাম লিখিয়েছেন। আশা করছি তিনিও দেশবাসীকে হতাশ করবেন না। আপনারা কি আমাদের দেশের ফেসবুক এমপি ব্যারিস্টার সুমনের কথা ভুলে গেছেন, যিনি একসময় ফেসবুকে বিভিন্ন অন্যায় অবিচার নিয়ে কথা বলে লাইভ করতেন? তারপর তিনি এসব করতে করতে মানুষের ভালোবাসা পেতে শুরু করলেন। অতঃপর রাজনীতিতে আসলেন আর দারুণভাবে জনগণের সাথে 69 ডিগ্রি অ্যাঙ্গেলে পোল্টি মেরে দিয়ে হাসু আপার পক্ষে চলে গেলেন আর বললেন আমার ফেসবুকের দরকার নাই। এমন অনেক উদাহরণ আছে যারা রীতিমতো পোল্টি মেরেছে। এজন্য আমার এক বন্ধু একবার বলছিল এদেশে সবচেয়ে বেশি বোকাশোদার বসবাস, এজন্য এদেশের মানুষকে বোকাশোকা বানানো সবচেয়ে সহজ কাজ। তাই যারা মানুষকে বোকা বানাতে পারে তারাই এ যুগে সবচেয়ে সফলতার মুখ দেখে। আপনি এই যুগে কাকে বিশ্বাস করবেন? আজকে একজনকে বিশ্বাস করে একটা কথা বলবেন আর দেখবেন সেই লোক আপনার বিশ্বাসের পেছন মেরে দিয়ে চলে গেছে। এই যে আপনারা মুগ্ধর ছোট ভাইয়ের কথা বিশ্বাস করেছিলেন যে তিনি আসলেই কখনো রাজনীতিতে আসবেন না, কিন্তু এখন দেখেন তিনি আপনাদের বিশ্বাসকে বুড়ো আঙুল দেখিয়ে বলছে আপনাদের মনে রাখতে হবে আমি বিএনপির সদস্য পদ গ্রহণ করেছি, আমাকে দল যেভাবে চলতে বলবে আমি সেইভাবে চলার চেষ্টা করব। ভাই শহীদ হলে যে আরেক ভাইয়ের উপকার হয় সেটাই প্রমাণ করেছেন তারা। এখন থেকে নিচের কপাল খুলতে প্রতিটা ভাই চাইবে তার আরেক ভাই অক্কা পাক। তবে এত কথা বাদ দিয়ে আমি আপনাদেরকে একটা বুদ্ধি দেই, আপনারা এই দুনিয়ায় আর কাউকে বিশ্বাস করবেন না। বিশ্বাস করলেই আইক্যওয়ালা বাস খাবেন, কিন্তু আপনি আমাদের বিশ্বাস করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করলে কখনো বাস খাবেন না। আমাদের দেশের ঘেরাও উপদেষ্টা ইশরাক ভাই নাকি টাঙ্গাইল জেলার সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদ খানের বড় মেয়েকে বিয়ে করছেন। খবরটা শোনার পর মনে হলো এই ঘটনার সাথে একটা সিরিজের খুব মিল পাচ্ছি। কোন সিরিজ বলতে পারেন? জানি বলতে পারবেন না, তাই আমি বলে দিচ্ছি। মনে আছে তো ভারতের জনপ্রিয় মির্জাপুর সিরিজের কথা? মনে আছে কি সেই আইকনিক দৃশ্য যেখানে ক্ষমতা আর পলিটিক্সের ঠেলায় কালীন ভাইয়া তার ছেলে মুন্না ভাইকে বিয়ে দিয়েছিল অন্য রাজনৈতিক পরিবারের মেয়ের সাথে? সেখানে প্রেম ভালোবাসা দূরের কথা, বিয়েটা যেন একটা পলিটিক্যাল প্রজেক্ট। বিয়ের পর লাভ হয়, শুরু হয় নতুন ডিল, মানে রাজনৈতিক ডিল। আমাদের ইশরাক ভাইয়ের কেসটাও তেমনই কিছুটা মনে হচ্ছে। বিয়েতে প্রেম নাই, তবু প্রেমের মতোই মিডিয়া কভারেজ। এখন প্রশ্ন হচ্ছে এই বিয়েতে কে হবে আমাদের পর্দার গুড্ডু পান্ডিত, কে হবে বাবলু পান্ডিত? তবে এখন কি মির্জাপুর সিরিজের মতো বাংলাদেশেও শুরু হতে যাচ্ছে বাস্তবিক ঢাকা ঘেরাও সিরিজ? না মানে ভাইজান 2 দিন পর যেভাবে সবকিছু ঘেরাও করতে চায়, বিয়ের পর না জানি কখন কি থেকে কি ঘেরাও করে ফেলবে কে জানে। এই ঘেরাও ঘেরাও খেলা একটা সিরিজের চেয়ে কম কিসে? তাছাড়া আমার মনে হয় এই কাহিনী নিয়ে যদি বাংলাদেশের কোনো পরিচালক একটা সিরিজ বানিয়ে ফেলে তাহলে ভারতের মির্জাপুর সিরিজের চেয়ে ভালো মার্কেট পাবে। এজন্য সবার আগেই আমি রায়হান রাফিকে দৃষ্টি আকর্ষণ করছি। তার নির্মাণ অনেক ভালো, তবে মিডিয়ার তথ্য অনুযায়ী শোনা যাচ্ছে তাদের বিয়েও নাকি পারিবারিকভাবে হয়েছে। এই বিষয়টা আবার মানতে পারছে না আমাদের দেশের জনগণ। এদেশের সকল জনগণ মনে করছেন তিনি মেয়ের বাবাকে গিয়ে বলেছেন যদি আপনার মেয়েকে আমার সাথে বিয়ে না দেন তাহলে আপনার বাড়ি ঘেরাও করা হবে। এই কথা শুনেই মেয়ের বাবা ভয়ে মেয়েকে বিয়ে দিয়ে দিছে। আবার অনেকে মনে করছে মেয়ের বাবা যদি তার কাছে মেয়ে বিয়ে না দিত তাহলে তিনি নিজেই নিজেকে ওনার মেয়ের জামাই ঘোষণা করে দিত।
তাই এত ঝামেলার দিকে যায় নাই সাবেক সংসদ সদস্য, তাই বিয়েটা হয়ে গেছে। তবে এই মুহূর্তে বিপদের মধ্যে আছে টাঙ্গাইল জেলার মানুষ, কারণ ভাইয়ের তো খালি ঘেরাও করার অভ্যাস। এখন যদি সাংসারিক জীবনে কোনো ঝগড়া লাগে তখন তো আবার আমাদের ঘেরাও উপদেষ্টা টাঙ্গাইল ঘেরাও করে ফেলবে, তখন তো টাঙ্গাইলবাসী বিপদে পড়ে যাবে। এজন্য টাঙ্গাইলবাসী বলছে, আপনি যেহেতু আমাদের জেলায় বিবাহ করে আমাদের সম্পর্কে দুলাভাই হয়ে গেছেন, তাহলে আপনার কাছে হাত জোড় করে অনুরোধ, প্লিজ আপনি আমাদের ঘেরাও টেরাও কইরেন না। মিডিয়ার তথ্য থেকে জানা গেছে ঘেরাও বিষয়ক উপদেষ্টা সাহেবের স্ত্রী নাকি ব্যারিস্টার, তাহলে এক হিসেবে ভালোই হয়েছে তিনি ঘেরাও করতে গিয়ে কোনো অসুবিধায় পড়লে তার স্ত্রী তাকে রক্ষা করতে পারবেন। বিষয়টা খুবই রোমান্টিক হবে। এটা নিয়ে একটা সিরিজ বা সিনেমা করলে রোমান্টিক ড্রামা থ্রিলার ক্যাটাগরিতেও চালানো যাবে। তবে যাই হোক, ঘেরাও উপদেষ্টা এখন হয়তো একটু লাইনে চলে আসবে, কারণ এক মাইয়া মানুষ যে কতটা ভেজাইল্লা যেটা এখন তিনি হাড়ে হাড়ে টের পাবে। এতদিন বউ ছিল না, সারাদিন শুধু ঘেরাও ঘেরাও করছে, এখন বউ হইছে, এখন নিজেরাই ঘেরাও ঘেরাও করুক। তবে পোলাপান ভালো দুষ্টু আছে। ঘেরাও বিষয়ক উপদেষ্টা নিজেকে দাবি করছে নগর পিতা, মানুষ তাকে ডাকেও নগর ড্যাডি বলে, কিন্তু তার বউকে বলছে নগর ভাবি। পোলাপান কতটা পোংটা একবার হিসাব করেন। যাই হোক, তাদের দাম্পত্য জীবন সুখের হোক এই বলে আজকের ভিডিও শেষ করছি। সবাই দোয়া করবেন আমিও যেন বিয়েটা করে ঘেরাও ঘেরাও খেলতে পারি। জনগণ তো ফুল সাপোর্ট দিবে, কিন্তু আপনার শরীর ফুল সাপোর্ট দেবে কিনা সেটা আগে জিজ্ঞাসা করেন। যদি শরীর সাহস দেয় তাহলে ভোটের চিন্তা না করে মাঠে নেমে যেতে পারেন। আমরা আপনাকে ফুল সাপোর্ট দিচ্ছি। তাছাড়া রিয়ামণিকে হাসপাতালে অগ্রিম বেড রেডি করে রাখতে বইলেন না, মানে গোপালগঞ্জ থেকে গণধুলাই খেয়ে আসলে তো হসপিটালেই যেতে হবে। তাছাড়া বর্তমানে হসপিটালের যে অবস্থা, দরকারের সময় বেডই পাওয়া যায় না, তাই আগে থেকে বুকিং দিয়ে রাখলেই ভালো হবে। আপনি একবার চিন্তা করে দেখেন, একটা মানুষের ঠিক কতটা মার খাওয়ার চুলকানি উঠলে এমন সিদ্ধান্ত নিতে পারে। আসলে আমাদের চুল ছেঁড়া নায়ক হিরো আলমের শরীর কি স্টিল দিয়ে বানানো নাকি? না, মানে 2 দিন পর পর লোকটা এত ক্যালানি খায়, তারপরও তার বিগার কমে না। আমার তো তার ভাবসাব দেখে মাঝে মাঝে মনে হয় আমাদের সবার মার খেলে শরীর ব্যথা করে, আর হিরো আলমের ক্ষেত্রে এই বিষয়টা উল্টা, কারণ তার মার না খেলে শরীর ব্যথা করে। তিনি 2023 সালে ঢাকায় নির্বাচন করতে এসে মারধর খেয়ে হাসপাতালে ভর্তি হন, সেখান থেকে সুস্থ হয়ে ফিরে আসেন, কিন্তু তার রাজনীতির জ্বালা মিটে না, তাই বগুড়া আদালত প্রাঙ্গণে তিনি আবার ক্যালানি খান। আমরা 3 বেলা নিয়ম করে ভাত খেলেও আমাদের হিরো আলম ভাই 3 বেলা নিয়ম করে মার খান। ঘটনা এখানে শেষ হলেই পারত, কিন্তু এখানেই শেষ হয়নি, কারণ এই তো বেশ কিছুদিন আগে রামপুরায় তিনি আবার ক্যালানি খেয়ে রাস্তায় পড়েছিলেন। তারপর তাকে আবার হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখান থেকে সুস্থ হয়ে ফিরেই তিনি এখন মানুষের কাছে সাপোর্ট চেয়ে বলতেছেন গোপালগঞ্জে শেখ হাসিনার আসনে নির্বাচন করতে চান। তাহলে আপনিই বলেন একটা মানুষের কতটা চুলকানি থাকলে এমন কথা বলতে পারে? কয়েকদিন আগে এনসিপির নেতারা গোপালগঞ্জ সমাবেশ করতে গিয়ে কি পরিমাণ ধাওয়া খেয়ে আসছিল মনে আছে? সেখানে হিরো আলম যাবে নির্বাচন করতে, মানতেই হবে ভাইজানের সাহস আছে। তবে মনে হয় তার হেলিকপ্টার দিয়ে ভোট চাইতে হবে। তার এমন কাণ্ড দেখে আমার বন্ধু ভণ্ড মাহি বলতেছিল, আসলে হিরো আলমের মনে হয় বাসার বেডে শুয়ে থাকতে ভালো লাগে না, তাই তিনি এভাবে মার খেয়ে হাসপাতালের বেডে গিয়ে ঘুমায়। তবে মার খাওয়ার জন্য শুধু আমাদের হিরো আলমই সেরা নয়, তার মাস্তুতো ভাই ভিপি নুরও মার খাওয়ার জন্য সমানভাবে সেরা। তিনিও ঠিক যেখানেই চান সেখানেই ক্যালানি খেয়ে ফিরেন। এক এক মানুষের এক এক ধরনের পেশা থাকে, কিন্তু ভিপি নুরের যেন মার খাওয়াই এক ধরনের পেশা। 2019 সাল থেকে যে তিনি ক্যালানি খাওয়া শুরু করেছেন, ডাকসু ভবন থেকে শুরু করে বিভিন্ন সমাবেশ সব জায়গায় তিনি ক্যালানি খেয়েছেন। এই তো কয়েকদিন আগে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে গিয়ে এমন ক্যালানি খেয়েছিল যে তার অবস্থা ভীষণ খারাপ অবস্থায় চলে গেছিল। গণসংবর্ধনা অনুষ্ঠানে তার একজন কর্মী অভিযোগ করছিল যে ভিপি নুরের ওপর এ পর্যন্ত মোট 27 বার হামলা করা হয়েছে। কার জন্ম আসলে কি জন্য হয়েছে সেটা কেউ জানে না, তবে হিরো আলম আর ভিপি নুরের জন্ম যে মার খাওয়ার জন্য হয়েছে সেটা মোটামুটি সবাই জেনে গেছে।